প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়, রূপনগর, মিরপুর, ঢাকা। একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের নবীন ছাত্রছাত্রী হিসেবে তোমাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের প্রথম দিন, আজকে তোমাদের সবার কলেজের আঙিনায় থাকার কথা ছিল। কলেজে বসে, ক্লাসে বসে ক্লাস করার কথা ছিল। সামনাসামনি ক্লাস নিব, প্রতি বছর যা হয়ে থাকে। এবছর তোমাদের জন্য এটা সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতি। আমাদের জন্য এর আগে এরকম ঘটনা ঘটে। তোমরা সবাই অবগত আছো, করোনা নামক মহামারীর কারণে সারা বিশ্বই এখন বিভিন্ন রকম পরিস্থিতির শিকার। এর মধ্যে শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে। কিন্তু এই বাধাকে বাধা মনে করলে চলবে না। সেই জন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং অন্যান্য যারা অভিভাবক আছেন, সবার সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘদিন ধরেই অনলাইন ক্লাস চলছে। তাই আজকে তোমাদের কলেজের প্রথম দিনে তোমাদেরকে জানাই স্বাগত। জানি না এভাবে আর কয়দিন অনলাইন ক্লাস করতে হবে, তবে যতদিন করতে হয় তোমাদেরকে এইভাবে মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে, অনলাইনে ক্লাস করতে হবে। কলেজের প্রথম দিন হিসেবে আজকে পড়ালেখার কথা যতটা না বলবো, তার চেয়ে বেশি আমাদের পরিচয়, কলেজের বিভিন্ন বিষয় এবং বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করব। শুভ সকাল। তোমরাই আমাদের নতুন প্রজন্ম, তাই আগামীর পথ হোক নতুন প্রজন্মের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রত্যাশার সাথে আমরাও কণ্ঠ মিলিয়ে বলতে চাই, তোমরা সবাই সুন্দর একটি জীবন গড়বে। এই আশায় আজকে তোমাদের কলেজের প্রথম দিন, তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা পর্দায় দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর একটি বাণী। বর্তমান পরিস্থিতিতে আমরা যেন সুরক্ষিত থাকি, অকারণে কোথাও ছোটাছুটি না করি, এই জন্য তিনি যে নির্দেশনা বাণী দিয়েছেন, আশা করি আমরা সেটি মেনে চলব। আমাদের কলেজের ক্যাম্পাস, আমরা আশা করি খুব দ্রুতই করোনা নামক মহামারীর থেকে মুক্ত হয়ে আমাদের পৃথিবী সবুজে শ্যামলে ভরে উঠবে। আমাদের বাংলাদেশও খুব দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং আমরা আবার আমাদের কলেজ ক্যাম্পাসে ফিরে যেতে চাই। আমি মোহাম্মদ গোলাম মওলা, 34তম BCS সাধারণ শিক্ষা ক্যাডারের একজন অফিসার। দুয়ারিপাড়া সরকারি কলেজে আছি প্রভাষক হিসেবে বাংলা বিভাগে। সবাই আমার শুভেচ্ছা নেবে আবারও। আমাদের প্রিয় কলেজ ক্যাম্পাসের কিছু স্থির চিত্র আমরা দেখি। আশা করি তোমরা খুব দ্রুতই কলেজে ফিরে যেতে পারবে, আমরাও ফিরে যাব এবং কলেজে বসেই ক্লাস নিব। যেহেতু প্রথম দিন তোমরা কলেজে যেতে পারছো না, এই জন্য আমরা কলেজের কিছু ছবি দেখি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 31 দফা নির্দেশনা দিয়েছিলেন আমাদের 23 এপ্রিল 2020। দেশের চলমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গত 2রা এপ্রিল 2020 বৃহস্পতিবার দেশের জনগণের জন্য 31 দফা নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনাগুলো আমাদেরকে রোগ থেকে, করোনা মহামারীর হাত থেকে যেমন রক্ষা করবে, তেমনি আশপাশের সবাই সুস্থ থাকার জন্য এবং বিভিন্ন রকম নিয়মের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত থাকতেও সাহায্য করবে। এই নির্দেশনাগুলো আমরা চেষ্টা করব সবসময় পালন করার জন্য। যতদিন করোনা নামক মহামারী আছে ততদিন যেন আমরা এই স্বাস্থ্যবিধিগুলো নিজেরা মানি এবং আমাদের আশপাশে যারা আছে তাদেরকেও সচেতন করি। এই 31 দফা নির্দেশনাগুলোর মধ্যে কয়েকটি আমরা উল্লেখ করতে পারি। করোনা ভাইরাস সম্পর্কে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই ভাইরাস সম্পর্কিত সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। লুকোচুরির দরকার নেই। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হন। পিপিই সাধারণভাবে সকলে পড়ার দরকার নেই। চিকিৎসা সংশ্লিষ্ট সকলের জন্য পিপিই নিশ্চিত করতে হবে। এই রোগ চিকিৎসায় ব্যবহৃত পিপিই মাস্ক সহ সকল চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা এবং বর্জ্য অপসারণ ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। যারা হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে আছেন তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ত্রাণ কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। দিনমজুর, শ্রমিক, কৃষক যেন অভুক্ত না থাকে তাদের সাহায্য করতে হবে। খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত তালিকা তৈরি করতে হবে। সোশ্যাল সেফটি নেট কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ড যেন স্থবির না হয় সে বিষয়ে যথাযথ নজর দিতে হবে। এগুলোর পাশাপাশি সর্বশেষ যে নির্দেশনা একটি আছে, গুজব রটানো বন্ধ করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে নানা গুজব রটানো হচ্ছে, গুজবে কান দিবেন না এবং গুজবে বিচলিত হবেন না। সবগুলো নির্দেশনাই খুবই জরুরি এবং প্রয়োজনীয় আমাদের এই করোনা নামক মহামারী থেকে আমাদেরকে সুস্থ সুন্দর পৃথিবীতে ফিরে আসার জন্য। কিন্তু এই গুজব রটানো বন্ধ করা এবং এই বিষয়টি হচ্ছে আমাদের যেহেতু তরুণ সমাজেই বেশি দেখা যায় এবং অন্যান্যদের মধ্যেও আছে, আমজনতার মধ্যে, কিন্তু তরুণরা সহজেই পারে এই বিষয়টাকে উপলব্ধি করতে এবং বাধা দিতে যেন এই গুজবটা না ছড়ায়। ডিজিটাল প্ল্যাটফর্মে সচরাচর গুজবটা খুব সহজে ছড়িয়ে পড়ে। এই জন্য আমাদেরকে যেহেতু তরুণ সমাজ ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি আছে, সেই জন্য আমাদেরকে এটা বেশি করে জানতে হবে এবং মানতে হবে। করোনা নিয়ে বিভিন্ন রকম গুজব তোমরা দেখেছো ছড়িয়েছে। সেই সাথে স্কুল কলেজ খোলা বন্ধ হওয়া, পরীক্ষা, বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম গুজব বিভিন্ন সময় ফেসবুক, টুইটার, ইউটিউব বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। আমরা আশা করি তোমরা কেউ এসবে কান দেবে না। আমাদের যে কোনো বিষয়ে সরকারি যে নির্দেশনা সেগুলো টিভিতে আসছে, আমরা সেই টিভিতে দেখব এবং সেটি মানব। অন্যান্য জায়গায় কোনো অনির্দেশিত আমরা খবরের দিকে ধাবিত হব না এবং সেগুলোই গুজব, সেই গুজবগুলো যেন না ছড়ায় এবং মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা সবসময় লক্ষ্য রাখব।
তাহলে আমরা দেখতে পাবো যে আমরা খুব তাড়াতাড়ি করোনায় আমাদের দেশ যে বিপর্যস্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। যদিও সারা বিশ্ব করোনা মোকাবেলায় যতটা না সার্থক সফল হয়েছে, আমাদের বাংলাদেশ সেক্ষেত্রে অনেকখানি প্রতিহত করতে পেরেছে করোনার সার্বিক বিপর্যয়কে। এজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের পুলিশ বাহিনী, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন, সবাইকে অভিনন্দন। সবার সার্বিক প্রচেষ্টায় আমরা করোনাকে অনেকখানি প্রতিহত করতে পেরেছি। তাদের করোনার যেই বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা যতটুকু ছিল সেগুলো আমরা কাটিয়ে উঠছি। তো যেন সেই বিষয়গুলো আরও ভালোভাবে হয়, এই জন্য আমাদের সবাইকে সবসময় সচেতন থাকতে হবে। আজকের প্রথম ক্লাসে বাংলা কবিতা সোনার তরী তোমাদের সাথে আমি সোনার তরী নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। কবিতা তোমরা জানো যে আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী একটি বিখ্যাত কবিতা। সেই কবিতাটা তোমাদের এবছর পাঠ্য করেছে, সেটা নিয়ে আমরা পড়ব এবং আলোচনা করব। দেখব যে কবিতাটা অনেক সুন্দর। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তোমরা ছোট থেকেই পড়ে আসছো, সেই জন্য তারপরও কবি পরিচিতি আমরা কিছুটা জানব। অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ। তার সাহিত্য সাধনার একটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত। মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবির কবিতার মূল সুর। কবিতা ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ও সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু, বিশ্ব পরিব্রাজক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয়ের তিনি স্বাপ্নিক ও প্রতিষ্ঠাতা। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। বাংলা ছোট গল্পের তিনি পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী। মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনঃজন্মদিনে শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাব্যনাট্য, বিসর্জন ও চিত্রাঙ্গদা এবং কাহিনী কবিতার সংকলন, কথা ও কাহিনী তার ভিন্ন স্বাদের রচনা। এখন কবিতাটি আমরা শুনব, তারপরে আলোচনায় যাব। গগনে গরজে মেঘ ঘন বরষা, কোলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা ঘর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা,
গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে ধরে বিধরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি, সোনার তরি। সোনার তরী কবিতাটি আমরা শুনলাম। অত্যন্ত চমৎকার এই কবিতার বিষয়বস্তু আমাদের জীবনকে ঘিরে, মহাকালকে ঘিরে। কবিতাটিতে আমরা দেখেছি যে বাস্তব জীবনের যে অর্জন, সেই অর্জন কিভাবে একসময় বিলীন হয়ে যায় অন্যদের মাঝে। আমরা কবিতাটির আবার একটু পেছন ফিরে যাব, কবিতাটি আবার দেখব যে লাইনগুলোতে আসলে কি বলা হয়েছে। কবিতাটি আমরা দেখি। সোনার তরী কাব্যটি যখন রচিত হয় তখন কবির বয়স 30-32 বছর ছিল। তার আগেকার কাব্যগুলো থেকে সোনার তরী যে একটি বিশিষ্ট অবস্থায় উপনীত হয়েছে, একাডেমিতে রবীন্দ্র গবেষক অনেকেই তা লক্ষ্য করেছেন। সোনার তরী নিয়ে আলোচনা করতে গিয়ে দ্বান্দ্বিক বস্তুবাদী দৃষ্টিতে রবীন্দ্রনাথের সোনার তরী প্রবন্ধে অনেকেই আক্ষরিক অর্থে একাত্ম হয়ে পড়েছেন। অনেকেই মনে করেন কাব্যগ্রন্থের নাম কবিতা সোনার তরী নিয়ে বাগ্গীতার ঝড় উঠেছিল। ভক্ত সমালোচক অনেকের মধ্যেই সোনার তরী কাব্যটি নিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক, মতানৈক্য দেখা দিয়েছে আছে। তো আমরা সেই বিতর্কে যাব না, তবে সোনার তরী
কবিতায় যে অন্তর্নিহিত ভাব আছে সেটা নিয়ে আলোচনা করব, সেই সাথে পার্থিব জীবনের যে কথা আছে সেটিও দেখব, যে আসলে কবিতাটিতে কি বলা হয়েছে, কবি কি বলতে চেয়েছেন এবং আমাদের উপলব্ধির সাথে তার বলার মিল অমিল কতটুকু আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের প্রথম কবিতাই হচ্ছে সোনার তরী। এটি বহুল পঠিত আলোচিত কবিতার মধ্যে একটি। একটি গ্রামীণ দৃশ্যপটের নিটোল বর্ণনা এতে উপস্থাপিত হয়েছে। কবিতার দৃশ্যকল্প মানুষকে চিরচেনা প্রকৃতিকেই স্মরণ করিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রকৃতির চিহ্ন, প্রিয় শিক্ষার্থী, কবিতার যেই দৃশ্যকল্প সেটি প্রকৃতিকেই তুলে ধরা হয়েছে। তবে এখানেই শেষ নয়, এমন দৃশ্যপটের অন্তরালেও গভীর অর্থ নিহিত রয়েছে। তাই সোনার তরী কবিতার ব্যাখ্যা এক একজন এক একভাবে উপস্থাপন করেছেন। এ পর্যন্ত অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু কোনোটাকেই ফেলে দেওয়া যায় না, আবার এককভাবে কোনোটাকেই গ্রহণ করা যায় না। কবিতার দৃশ্যকল্প এরকম, কবিতাতে কবি যা বলতে চেয়েছেন সেটার দৃশ্যকল্পটা এরকম হতে পারে। আমরা যতটুকু পড়েছি দেখেছি যে আকাশে মেঘ গর্জন করছে, চারদিকে বর্ষার পানি থই থই করছে, সঙ্গে খরস্রোত বয়ে চলছে। জমির ধান কেটে একটি ছোট ক্ষেতে কৃষক একা বসে আছেন। ক্ষেতের চারদিকে নদীর বাঁকা জল খেলা করছে। এই যে তিনি বসে আছেন, পার হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, ধান কেটে বসে আছেন আর কি। এই ক্ষেতটা এরকম যে চারদিকে বর্ষার পানি এসে জমে গেছে, তিনি পাকা ধান পানিতে ডুবে যাবে এই জন্য সেগুলো তাড়াতাড়ি কেটে এক জায়গায় জড়ো করেছেন যে তিনি বাড়ি যাবেন। কিন্তু বাড়িতে যাওয়ার মতো, এই ধানগুলো নিয়ে যাওয়ার মতো কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। ধান কাটতে কাটতে নদীর জল বেড়ে গেছে, ক্ষেতের চারদিকে নদীর বাঁকা জল খেলা করছে। ওদিকে ওপারের দিকে তাকিয়ে কৃষক দেখলেন এই সকালেই মেঘ ছেয়ে আছে। ওপারের গাছগুলো ঢাকা পড়েছে মেঘের আড়ালে, এমনকি তার গ্রাম পর্যন্ত দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কেউ একজন গান গেয়ে নৌকা বেয়ে এপারের দিকে আসছে। দেখে তাকে পরিচিত মনে হচ্ছে, কিন্তু সে তো কোনো দিকে না তাকিয়ে ভরা নৌকা নিয়ে চলে যাচ্ছে। কৃষক তাকে গলা ছেড়ে ডাকে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। কৃষকের এই ডাকে কেউ একজন নৌকা নিয়ে আসতে থাকে তীরের দিকে, জানতে চায় কৃষক কোথায় যাবে। কৃষক বলেন, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। আমরা দেখতে পাই এই জায়গাটা ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। মাঝি এসে নৌকায় সাধ্য মতো ধান তোলে। এতক্ষণ কৃষক যে ধান নিয়ে নদীর তীরে পারাপারের অপেক্ষা করছিলেন তার সব নৌকায় তুললেন, কিন্তু কৃষককে নেওয়ার মতো জায়গা হলো না। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে ধরে ভিতরে, এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। তাহলে আমরা দেখতে পেলাম কৃষক ধান নিয়ে নদীর তীরে পারাপারে অপেক্ষা করছিলেন, তার সব নৌকায় তুললেন, কিন্তু কৃষককে নেওয়ার মতো জায়গা হলো না। কৃষক রয়ে গেলেন ধান খেতে শূন্য নদীর তীরে।
তার যা কিছু অর্জন ছিল তা নিয়ে গেল সোনার তরী। সোনার তরী কবিতার দৃশ্যকল্প একটি গল্পের মতো, সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় বর্ণিত। পড়া মাত্রই যে কোনো পাঠকের আর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু কথা যতই সহজ সরল হোক না কেন, কবিতার ভাবার্থে মোটেও সহজ ছিল না। রবীন্দ্রনাথ তো নিজেই বলেছেন, সহজ কথা যায় না বলা সহজে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, যেটা বলা হচ্ছে যে কবিতাটা খুব সহজ সরল, পড়লে খুব 2 মিনিটের মধ্যে পড়ে শেষ করে দেওয়া যায়। যে সহজ সরল, একটা কৃষক ধান কেটেছে, নদীর তীরে বসে আছে, আর একজন এসে নৌকা দিয়ে তার ধানগুলো নিয়ে গেল, তাকে নিল না। খুব সহজ। কিন্তু রবীন্দ্রনাথ নিজেও বলেছেন যে আসলে সহজ কথা সহজে বলা যায় না। সোনার তরী কবিতা ব্যাখ্যা দিতে গিয়ে স্বয়ং রবীন্দ্রনাথই বলেছেন, মহাকাল প্রবাহিত হইয়া চলিয়া যাইতেছে, মানুষ তাহার কাছে নিজের সমস্ত কৃতকর্ম কীর্তি সমর্পণ করিতেছে, এবং মহাকাল সেই সমস্তই গ্রহণ করিয়া এক কাল হইতে অন্য কালে ধাবিত হচ্ছে, এক দেশ হইতে অন্য দেশে বহন করিয়া লইয়া যাইতেছে, সেগুলো রক্ষা করিতেছে। কিন্তু যখন মানুষ মহাকালকে অনুরোধ করিল যে এখন আমার লহ করুণা করে, তখন মানুষ নিজেই দেখিল যে ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরী আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মহাকাল মানুষের কর্ম কীর্তি বহন করিয়া লইয়া যায়, রক্ষা করে, কিন্তু স্বয়ং কীর্তিমান মানুষকে সে রক্ষা করিতে চায় না। এই যে এই বিষয়টা, এটাই রবীন্দ্রনাথ তুলে ধরেছেন। এখানে কবিতার উপমার সঙ্গে মানব জীবনের গভীর একটা মেলবন্ধন তৈরি করেছেন কবি। ধরা যাক মানুষ সারা জীবন ধরে ফসল ফলাচ্ছে, তার জীবনের ক্ষেতটুকু একটা দ্বীপের মতো, চারদিকে অব্যক্তের দ্বারা সে বেষ্টিত। যখন কাল ঘনিয়ে আসছে, যখন চারদিকের জল বেড়ে উঠছে, তখন আবার অব্যক্তের মধ্যে তার ওই চরটুকু তলিয়ে যাওয়ার সময় হলো। তার সমস্ত জীবনের কর্মের যা কিছু ফল, তা সে ওই সংসারের নৌকাতে বোঝাই করে দিতে পারে। সংসার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী সমস্তই নেয়। কিন্তু যখন মানুষ বলে এর সঙ্গে আমাকেও রাখো, তখন সংসার বলে তোমাকে নিয়ে আমার কি হবে, তোমার জীবনের ফসল তো নিয়েছি, তুমি যোগ্য নও। কবিতার কবি মহাকালকেই সোনার তরী বলেছেন। মানুষের যাবতীয় কর্ম মহাকাল গ্রহণ করে, কিন্তু ক্রমেই কর্মের স্রষ্টাকে ভুলে যায়। সোনার তরীও তাই করেছে। ধানগুলো থরে বিথরে সাজিয়ে নিয়েছে, কিন্তু ধানের কর্তাকে সে তুলে নিতে পারেনি, কারণ কৃষককে নেওয়ার মতো জায়গা সোনার তরীতে ছিল না। খুবই একটা বেদনাদায়ক বিষয়, কিন্তু এটাই চরম পরিণতি, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। এছাড়া এটা হতে পারে কবির ব্যক্তি জীবনেরও আক্ষেপ। কবি দীর্ঘকাল কাব্য সাধনা করেছেন, এবার মহাকালের সোনার তরীতে কবির কবিতা তুলে দেওয়ার সময় এসেছে। কবিতার সাধনার সোনার ফসল মহাকালে হাতে সঁপে দিয়ে শূন্য হাতে বললেন, এখন আমায় লহ করুণা করে। কাল স্রোত কবির সোনার ধান অর্ঘ্য নৌকা বোঝাই করে নিয়ে গেল, কিন্তু কবির স্থান সে নৌকায় হলো না, কারণ কবির ভবিষ্যতের দিকে চেয়ে সোনার তরীর মাঝি কবির সৃষ্টিকে গ্রহণ করলেন না, ধান নিয়ে চলে গেলেন। এই যে এই বিষয়টা, ধান কাটা ধান নৌকা বোঝাই করার ঘটনাকে উপলক্ষ করে কবি জীবনের একটি সাময়িক বিষাদ করুণ মনোচ্ছবি চিত্রিত হয়েছে। কবি যেখানে তার কর্মের ইতি টানতে চান, কবির প্রেরণাদাত্রী সেখানে তাকে দাড়ি টানতে দেন না। তাই বেদনার মধ্যেও আশ্বাসের একটি ব্যঞ্জনার আভাস এই কবিতায় পাওয়া যায়। অন্যদিকে কবিতার মধ্যে ভরা বর্ষার ছবি ও গতি সুস্পষ্ট হয়ে আছে। কবিতাটির রচনাকাল ফাল্গুন 1298 বঙ্গাব্দ, অর্থাৎ ইংরেজি 1892 সাল। ভরা বসন্তে কবি ভরা বর্ষার কথা লিখেছেন, তাই সোনার তরী প্রসঙ্গে বলা যায় যে কবিতাটি সেই জাতের কবিতা যা মুক্তদার অন্তরের সামগ্রী, বাইরের সমস্ত কিছুকে আপনার সঙ্গে মিলিয়ে নেয়। রবীন্দ্রনাথের একটি চিঠির মাধ্যমে আমরা জানতে পেরেছি সোনার তরীর প্রসঙ্গে তিনি বলেছেন, সোনার তরী রচনাকালে তিনি ছিলেন পদ্মার মাঝে জমিদারি বটে, অথই পানি, আকাশে কালো মেঘ, ওপারে গাছপালার ঘন
ছায়ার মধ্যে গ্রামগুলো বর্ষার পরিপূর্ণ পদ্মা খরস্রোতে বয়ে চলেছে, মাঝে মাঝে পাক খেয়ে ছুটছে ফেনা। নদী অকালে কোল ছাপিয়ে চরের ধান দিনে দিনে ডুবিয়ে দিচ্ছে, কাঁচা ধানে বোঝাই চাষিদের ডিঙি নৌকা হু হু করে স্রোতের উপর দিয়ে ভেসে চলছে। ভরা পদ্মার ওই বাদল দিনের ছবি সোনার তরী কবিতার অন্তরে প্রচ্ছন্ন এবং তার ছন্দে প্রকাশিত। তবে এ কথা নিশ্চিত করে বলা যায় যে সোনার তরী কাব্যটি যখন রচিত হয় তখন কবির বয়স ৩০-৩২ বছর। তার আগের কাব্যগুলো থেকে সোনার তরী একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। সোনার তরী কবিতায় তাহলে আমরা দেখতে পাই যে এখানে আসলে দুইটা দিক আছে। একটা হচ্ছে বাহ্যিক দিক, যেটা খুব সহজ সরল, তেমন কোনো জটিলতা নেই। কৃষক বর্ষায় ধান ডুবে যাচ্ছে, সেজন্য তার পাকা ধান তাড়াতাড়ি কাটছে, এর মধ্যে নদীর পানি আরও বেড়ে যায়। সে তার ক্ষেতে ধান নিয়ে বসে আছে, মাঝি আসছে তাকে ধান নিতে বলছে, সেই সাথে তাকেও নিতে বলছে, কিন্তু মাঝি বলছে তোমার ধানই আমার নৌকো ভরে গেছে, তোমাকে নেওয়ার মতো জায়গা নেই। আর কি সরাসরি প্রত্যাখ্যান, যে সে উঠলে হয়তো নৌকা ডুবে যাবে, তার স্থান এই নৌকাতে হবে না, সম্ভব নয় কোনোভাবে। এটা একটা সাধারণ কথোপকথন, সাধারণ দৃশ্যকল্প, বর্ষার দৃশ্য, প্রকৃতির দৃশ্য, নদীর দৃশ্য। কিন্তু কবি সাধারণ কোনো কথা এইভাবে সাধারণভাবে বলেননি। অসাধারণ কিছু কথা, অন্তর্নিহিত কিছু অভিব্যক্তি এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছে। সেটা হচ্ছে আমাদের কর্ম, আমাদের স্বীকৃতি এবং মনুষ্য জীবন যে আসলে একটা নশ্বর জীবন, সেই নশ্বর জীবন মহাকালের গর্ভে হারিয়ে যায়, যেতে বাধ্য, কিন্তু তার কর্মগুলো রয়ে যায়। কর্ম হচ্ছে অমূল্য, কর্মযুগের পর যুগ টিকে থাকে। এই যে অন্তর্নিহিত বিষয়, এটাকে বলেছেন। সেই সাথে তিনি বাঁকা জলের কথা বলেছেন। বাঁকা জল হচ্ছে এই যে মানুষকে গ্রাস করে নিয়ে যাচ্ছে, ক্ষুরধার জল, সময়কে উল্লেখ করেছেন। এটি কবিতাটি আমরা বারবার পড়লে দেখতে পাবো যে অনেক বিষয়গুলো ফুটে উঠছে। কবিতার শব্দার্থ টিকায় আমরা দেখব এই বিষয়গুলো ব্যাখ্যা করা আছে সুন্দর করে, যে কোনটি কি অর্থে বলা হয়েছে। আমরা আশা করি শিক্ষার্থী তোমরা কবিতার অন্তর্নিহিত ভাবটি বুঝতে পেরেছ। এখন তোমরা যেটা করবে যে বই কিনে থাকলে তো পড়া শুরু করবে, আর কিনে না থাকলে বই, নতুন বইটি কিনে এই সোনার তরী কবিতাটি পড়বে, এটার শব্দার্থ টিকাগুলো পড়বে, তাহলে কবিতাটা বুঝতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আমরা শব্দার্থ টিকাগুলো দেখছি যে এই যে চারদিকে বাঁকা জল খেলা, এই কথাগুলো বলছে। নদীর বাঁকা জল স্রোত, বাঁকা জল এখানে অনন্তকাল স্রোতের প্রতীক বলছে। তরু ছায়া মশি মাখা, এই যে টিকাগুলো আমাদেরকে পড়তে হবে, তাহলে কবিতাটাই আমরা আত্মস্থ করতে পারবো। এবং কবিতাটি যদি আমরা সম্পূর্ণ আত্মস্থ করতে পারি তাহলে আরও ভালো হবে। বইগুলো সব আছে শব্দার্থ টিকাগুলো আমরা ভালো করে পড়ে নিব। পাঠ পরিচিতি আছে, পাঠ পরিচিতি আমরা খুব ভালোভাবে পড়ব, কারণ পাঠ পরিচিতি পড়তে পারলে এই যে সৃজনশীল অংশ সেটি আমাদের লিখতে সুবিধা হবে। তো সৃজনশীল প্রশ্ন তোমরা 9-10-এও এসএসসিতে পড়ে আসছো। আমরা দেখি যে আসলে সোনার তরী কবিতা নিয়ে পাঠ্য বইয়ের থেকে একটি সৃজনশীল আমি দিয়েছি, যে মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও তিনি তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই চ্যারিটি হোম সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যু পথযাত্রী মানুষের কাজ করে। এই কাজের জন্য 1979 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন।
1997 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু পৃথিবীর মানুষ আজও তার নাম শ্রদ্ধা করে স্মরণ করে। এই উদ্দীপকটি পড়ে আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো আর কি মুখোমুখি হতে পারি, দেখো যে জ্ঞানমূলক, এটা আসলে উদ্দীপক রিলেটেড না। তোমরা জানো যে এটা কবিতার থেকে, যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, কাকে বলা হয়েছে। খ নাম্বার বাঁকা জল বলতে কি বোঝানো হচ্ছে, এটাও আসলে উদ্দীপক রিলেটেড না, এটা আসলে কবিতা থেকেই সরাসরি এসেছে। গ এবং ঘ হচ্ছে উদ্দীপক রিলেটেড। গ নাম্বার প্রশ্নটা দেখো, সোনার তরী কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার সঙ্গে সঙ্গতিপূর্ণ, আলোচনা করো। তাহলে তোমরা দেখবে যে সোনার তরী কবিতার কোন বিষয়, এখানে আসলে দুইটা বিষয় আছে। কোন বিষয় বলতে একটি বিষয় না, মাদার তেরেসার বিষয়, যেটা যে কৃষকের সাথে মাদার তেরেসার একটা সাদৃশ্য করা যায়, যে কৃষক যেমন সারা জীবন ফসল ফলিয়েছে, মাদার তেরেসা সেরকম তার জীবন উৎসর্গ করে বিভিন্ন সেবা শুশ্রূষা করে গেছে। কিন্তু কৃষকও যেমন তার কর্ম রেখে গেছে, সে যেতে পারেনি বাড়ি, মাদার তেরেসাও সেরকম তার কর্ম রেখে গেছেন পরবর্তী প্রজন্মের জন্য। এই বিষয়গুলো আলোচনা করবে। ঘ নাম্বার, মাদার তেরেসার জীবন পরিণতি সোনার তরী কবিতার মূল উপজীব্য, মন্তব্যটি বিশ্লেষণ করো। তাহলে প্রশ্নটি দেখো যে মাদার তেরেসার জীবন পরিণতি সোনার তরী কবিতার মূল উপজীব্য, এখানে একটি সিদ্ধান্ত বা একটি বিষয়কে তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে যে এটার জন্য উপজীব্য, এটা তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে, এটা প্রমাণ করা বা করা এটির দরকার নেই। যে মাদার তেরেসার জীবন যে পরিণতি সোনার তরী কবিতার মূল উপজীব্য যদি আমরা বুঝে থাকি, তাহলে দেখব যে মাদার তেরেসার জীবন, প্রকৃতি, কর্ম সাথে তার অনেক মিল আছে। এটা হচ্ছে তুমি মাদার তেরেসার কর্ম এবং তার প্রাপ্তি অপ্রাপ্তি এবং মারা যাওয়া, পৃথিবী ছেড়ে চলে যাওয়া, এই বিষয়গুলোর সাথে সোনার তরী কবিতার যেই বিষয়গুলো, সেটি আলোচনা করলেই দেখবে যে মন্তব্যটি সুন্দর করে বিশ্লেষণ করা হয়ে গেছে। তাহলে আশা করি বাসায় তোমরা এই সৃজনশীল প্রশ্নটি লিখবে, ক খ গ ঘ 4টি প্রশ্নের উত্তরই লিখবে। তাহলে তোমাদের কবিতাটি অনেকাংশে সম্পূর্ণ হয়ে যাবে এবং নেক্সট কোনো সৃজনশীল দিলে সহজেই লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীতে তোমাদের এই সোনার তরী কবিতার আরও সৃজনশীল নিয়ে আলোচনা করব, বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে। আজকে এই পর্যন্তই, কলেজের প্রথম দিন হিসেবে, প্রথম ক্লাস হিসেবে তোমাদের সাথে আজকের মতো এখানেই শেষ। তো তোমাদের এতক্ষণ আমার ক্লাস করার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাদের অভিনন্দন। আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশা করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আবারও অভিনন্দন।